ফিলিস্তিনিদের সরিয়ে গাজায় নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে বললেন ট্রাম্প, পুনর্নির্মাণের প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্র সফরের জন্য মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ। 13ই ফেব্রুয়ারি হতে পারে দ্বিপক্ষীয় বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা। দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপিন্সের যৌথ মহড়া। ক্ষুব্ধ বেইজিং সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ব্যবস্থার হুঁশিয়ারি। এবং চলতি বছরে স্পন্সর ভিসায় প্রায় 2 লাখ শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশিদের সুযোগ না থাকা বেছে নিচ্ছেন অবৈধ পথ, বলছেন প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটিকে পুনর্নির্মাণ করবে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আলোচনায় গাজার যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইসরায়েল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। এ সময় ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যা দেন নেতানিয়াহু। তবে গাজাবাসীকে অন্য কোথাও সরানোর চেষ্টা করলে তা শুধুমাত্র বিশৃঙ্খলার জন্ম দেবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এ সময় বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রশংসা করেন ট্রাম্প। এ সময় গাজার যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটি নিয়ে দুই দেশের পরিকল্পনা কি হতে যাচ্ছে সে বিষয়েও আভাস দেন তিনি। বলেন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ব্যর্থ হলে গাজায় আগের চেয়েও শক্তিশালী আঘাত হানবে ইসরায়েল। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজার দখল নিতে চায় তার প্রশাসন। অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাবারুদ সরিয়ে শহরটি পুনর্নির্মাণের কথা জানান তিনি। নতুন গাজায় তার প্রশাসন পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। এছাড়াও বর্তমান গাজাকে মৃত্যু এবং ধ্বংসের প্রতীক উল্লেখ করে বাসিন্দাদের অন্য কোথাও সরে যেতে আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মিশর এবং জর্ডানের প্রশাসন গাজার শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালেও তার বিশ্বাস দুটি দেশই উদারতার পরিচয় দেবে, আশ্রয় দেবে ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের। ট্রাম্পের এই পরিকল্পনাকে সাধুবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। আলোচনায় ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান ট্রাম্প। এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউসের মসনদে বসা শাসকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পই তাদের সবচেয়ে কাছের বন্ধু। এ সময় জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের কথাও জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মালিকানা পরিবর্তন হতে পারে, এমন আভাস মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে। টিকটক বিক্রি নিয়ে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধ হবে নাকি বিক্রি হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। দেশটির নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। ট্রাম্প শপথ নেওয়ার পর তা আবারও চালু করা হয়। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটডান্সের টিকটককে এখন হয়তো বিক্রি করতে হবে অথবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। নতুন মার্কিন প্রশাসন বিষয়টি মূল্যায়ন করছে এবং বিক্রির জন্য আলোচনার উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, টিকটকের প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। বলেন, এটি চীনের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি সংশ্লিষ্ট সবার জন্যও গুরুত্বপূর্ণ। টিকটকের মালিকানা নিয়ে বিতর্কের মধ্যে তার এই মন্তব্য নতুন আলোচনা তৈরি করেছে। এদিকে টিকটক বিক্রি নিয়ে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছে ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা 75 দিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে।
মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানিগুলো এরই মধ্যে টিকটকের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে দেশটির প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপটি কেনা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে। সরকারও এমন একটি সমাধান চায় যাতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি কমানো যায় এবং ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি সংরক্ষিত থাকে। বিশ্লেষকরা জানান, আগামী দিনগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে টিকটকের ভবিষ্যৎ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী 13 ফেব্রুয়ারি মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন দুই নেতা। দেশ দুটির নাগরিকদের কল্যাণ, বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির ওপর কঠোর নীতি কার্যকরের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ সংক্রান্ত একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন তিনি। বলেন, ইরান বিরোধী নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে মার্কিন সম্পৃক্ততা বন্ধেরও নির্দেশ দিয়েছে ট্রাম্প। মসনদে বসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞা জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে থেকেই বেশ কিছু দেশের সঙ্গে কঠোর হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোচ্ছেন ট্রাম্প। এবার ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মঙ্গলবার ওভাল কার্যালয়ে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে তার প্রথম মেয়াদের সময় ইরানের ওপর জারি করা কঠোর নীতি পুনরায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মারকলিপি অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়কে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। যেসব প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। এদিন জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে মার্কিন সম্পৃক্ততা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এছাড়া ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এর জন্য তহবিল বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সম্পর্কিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্তরা সেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। সেই সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে তদন্ত করবে বলেও জানিয়েছে দেশটি। এদিকে মেক্সিকো কানাডার পণ্যের ওপর 25% শুল্ক আরোপের 1 মাস পিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থার বিষয়ে সমঝোতায় আসায় ট্রাম্পের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। গেল শনিবার যুক্তরাষ্ট্রের 3 বড় বাণিজ্যিক অংশীদার কানাডা, চীন ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার থেকে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্পের চেয়েও আরও এক ধাপ এগিয়ে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে কয়লা ও গ্যাস আমদানির ওপর 15% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। এছাড়া জ্বালানি তেল, কৃষিজ পণ্য ও কিছু সংখ্যক যানবাহনের ওপর 10% শুল্ক আরোপ করেছে দেশটি। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এছাড়া চীনের বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থা মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলেও কানাডা ও মেক্সিকোর শুল্ক আরোপ 1 মাস পিছিয়েছেন ট্রাম্প। শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার ওপর আগামী 30 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন তিনি। বিনিময়ে নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক পাচার বন্ধ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথাও জানা গেছে। শুল্ক আরোপের ইস্যুতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গেও আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একটি চুক্তি হওয়ার পর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাস পেছানো হয়েছে। চুক্তির আওতায় মেক্সিকো 10,000 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করে সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। এই সেনাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালিয়েছে ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। দুই রাষ্ট্রের আকাশসীমার সতর্কতা উন্নয়নকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদারের লক্ষ্যে চালানো হয়েছে মহড়া। ম্যানিলা ওয়াশিংটনের এমন পদক্ষেপে বেজায় চটেছে বেইজিং। বিতর্কিত এলাকায় সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে বলে জানিয়েছে চীনের বিমান বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালায় ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। পশ্চিম ফিলিপিন্স সাগরে একদিনের এই মহড়া চালানো হয় বলে জানিয়েছেন ফিলিপিন্সের বিমান বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরের ওই অংশ ম্যানিলার অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত। ম্যানিলা ওয়াশিংটনের বিমান বাহিনীর অভিযান পরিচালনায় কার্যকর সমন্বয় বৃদ্ধি, আকাশসীমায় সতর্কতা উন্নতকরণ এবং যুদ্ধ সক্ষমতা জোরদারের লক্ষ্যে চালানো হয়েছে এ মহড়া। তবে এমন কর্মকাণ্ডে বেজায় চটেছে চীন। জবাবে বিতর্কিত এলাকায় সামরিক টহল বাড়িয়েছে বেইজিং। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ জানিয়ে বলা হয়, দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে মহড়া পরিচালনা করছে ম্যানিলা। এছাড়া বিতর্কিত এলাকায় সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চীনের সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে দেশটির বিমান বাহিনী। মৌসুমী সাথী, সময় সংবাদ। চলতি বছর স্পন্সর ভিসা 1,91,000-এর বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এ উপলক্ষে বুধবার থেকে 2025 সালের ক্লিক ডে শুরু হয়েছে। তবে বাংলাদেশিদের ভিসার অনুমতিপত্র দেয়া বন্ধ আছে। এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীরা বেছে নিচ্ছে অবৈধ পথ। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসা প্রদানের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতিপত্র পাচ্ছেন না, তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন। বলছেন, ভিসা না পাওয়াতেই অবৈধ পথে ইতালিতে প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। ক্লিক ডে হচ্ছে সেগুলোর ভিসা দিবে কিনা আজও কোনো তথ্য আমরা পাচ্ছি না, এবং এইগুলোর কারণে বাংলাদেশ থেকে শ্রমিকরা গত 1 বছরে প্রায় 81,000 শ্রমিক অবৈধভাবে আসছে। ইতালির জন্য এবং বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো না, এবং আমাদের বাংলাদেশিদের জন্য ভালো না। আমরা এই অবস্থায় চাচ্ছি বাংলাদেশি সরকার এটার হস্তক্ষেপ করুক। চলতি বছর ইতালিতে মোট 1,91,450 জন শ্রমিক আসার সুযোগ পাবে। এর মধ্যে 1,10,000 মৌসুমী ভিসায়, 70,720 জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় 730 জন এবং স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত 10,000 শ্রমিক আসার সুযোগ পাবেন। যারা এরই মধ্যে আগাম ফর্ম পূরণ করেছেন তারা 5, 7 এবং 12 ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক ডেতে অংশ নিতে পারবেন। 2023 সালে ইতালি সরকার নন ইউরোপিয়ান দেশগুলো থেকে 4,52,000 শ্রমিক আনতে 3 বছর মেয়াদী একটি আইন অনুমোদন করে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশকারীদের সংখ্যা বিবেচনায় এখনও প্রথম স্থানে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবার ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে তাদের দুর্লভ খনিজ পদার্থের অংশ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পানামা খাল সমস্যাতেও কিছু বিষয়ে পানামার সঙ্গে বোঝাপড়ায় পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন সহায়তা সংস্থা USAID-এর কার্যক্রম বন্ধ করায় ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটের সদস্যরা। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারে ইলন মাস্কের কর্মকর্তাদের প্রবেশাধিকার দেয়ার মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করেছে ফেডারেল ইউনিয়ন। বাইডেনের শাসনামলে ইউক্রেনকে দেয়া বিলিয়ন ডলার সহায়তার প্রতিদান চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি বাহিনীকে সহায়তা হিসাবে প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এবার এই সহায়তার পরিবর্তে ইউক্রেনের বিরল ও মূল্যবান খনিজের অংশ চাইছেন ট্রাম্প। অর্থনৈতিকভাবে তারা আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে, তাই অন্য কোনো উপায়ে আমাদের ঋণ তাদের পরিশোধ করা উচিত। ইউক্রেনের সঙ্গে চুক্তির বিষয়ে ভাবছি, যাতে করে আমরা তাদেরকে যে আর্থিক সহায়তা দিচ্ছি তার সমপরিমাণ বিরল খনিজ পদার্থ ও অন্যান্য সম্পদ আমরা যেন পাই। পানামা খাল বিষয়েও আলোচনা এগোচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তার দাবি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার পানামা সফরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যাতে আশার আলো দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় পানামা খালের ওপর আর চীনের আধিপত্য থাকবে না বলেও মনে করেন তিনি। তবে বৈশ্বিক সহায়তা আটকাতে ট্রাম্পের মার্কিন সহায়তা সংস্থা USAID-এর কার্যক্রম বন্ধের ঘোষণায় মোটেও খুশি নন ডেমোক্র্যাট সিনেটররা। বিশেষ করে ইলন মাস্ক প্রকাশ্যে এ বিষয়ে ট্রাম্পকে সমর্থন দেওয়ার পর আন্দোলনে নামেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইলন মাস্কের সম্পৃক্ততা নিয়েও অসন্তুষ্টি দেখা দিয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারে ইলন মাস্কের কর্মকর্তাদের প্রবেশাধিকার দেয়ায় মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফেডারেল ইউনিয়ন। এমনকি মাস্ক তার প্রবেশাধিকার কাজে লাগিয়ে বিভিন্ন প্রশাসনিক আদান প্রদানে বাধা সৃষ্টি করতে পারেন বলেও আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাপানের উত্তরাঞ্চলে রেকর্ড তুষারপাত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, মঙ্গলবার জাপানের হোক্কাইডো দ্বীপের আবিহিরি শহরের 120 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। তুষারপাতের কারণে 80টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রায় 4000-এর বেশি মানুষ। জাপানের উত্তর ও পশ্চিমাঞ্চলে আরও কয়েকটি ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দিল্লির বিধানসভায় নির্বাচন, আজ চলছে ভোট গ্রহণ। বিজেপি আম আদমি পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গ্রিসের সান্তোরিনো দ্বীপে চলতি সপ্তাহে 3 শতাধিক মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার জেরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এখন পর্যন্ত প্রায় 6000 মানুষ দ্বীপটি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বিশ্বের অন্যতম পর্যটন স্থান গ্রিসের সান্তোরিনি দ্বীপ। প্রতি বছর লাখো মানুষ ভিড় করেন এই দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে। তবে এই সপ্তাহে 300টিরও বেশি মৃদু ভূমিকম্পন অনুভূত হওয়ায় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এখন পর্যন্ত প্রায় 6000 মানুষ নিরাপত্তার খাতিরে দ্বীপ ছেড়েছেন বলে জানা যায়। দ্বীপটিতে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ, মোতায়েন করা হয়েছে জরুরি উদ্ধারকারী দল, জারি করা হয় সতর্কতা। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সেই সঙ্গে নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। আমাদের এখন একটি ভূতাত্ত্বিক ইস্যু মোকাবিলা করতে হচ্ছে। প্রথমত, দ্বীপবাসীদের প্রতি আহ্বান জানাই যেন সবাই শান্ত থাকে, নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে। আমি এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। ভূমিধস হতে পারে এমন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কাছাকাছি যাওয়া থেকে বাসিন্দাদের বিরত থাকতে বলা হয়েছে। দ্বীপটির পুরনো বন্দর সহ উপকূলীয় অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বড় ঘরোয়া সমাবেশ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেলগুলোকে সুইমিং পুল খালি করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফ্রিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে গ্রিসের অবস্থান হওয়ার কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প দেখা দেয়। তবে এই কম্পন আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। অর্চিতা শেজিন, সময় সংবাদ। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচন আজ। কেন্দ্রশাসিত অঞ্চলটির 70 বিধানসভা আসনে চলছে ভোট গ্রহণ।
নির্বাচনে দৌড়ে রয়েছে আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। 10 বছর ধরে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারাতে মরিয়া বিজেপি। বিশ্লেষকরা বলছেন এবারের বিধানসভা ভোটের ফল নির্ভর করবে অনেকটা কংগ্রেসের ওপর। জনসাধারণের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগামী 5 বছর দিল্লি শাসন করবে কে তা নির্ধারণ হবে বুধবার। এদিন দিল্লির 70 বিধানসভা আসনে ভোট গ্রহণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভোট ঘিরে দিল্লি জুড়ে চলছে টান টান উত্তেজনা। ভোট দেকে জিতায়ে হর হাল ফির লায়েঙ্গে কেজরিওয়াল। এবারের বিধানসভা নির্বাচনে গত 10 বছর ধরে ক্ষমতাসীন আম আদমি পার্টি 70টি আসনেই লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে। ভোটের দৌড়ে আছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। দিল্লিতে বিধানসভা ভোটে বিজেপি শেষবার জিতেছিল 1993 সালে। গত বিধানসভা ভোটে 62টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। মাত্র 8টি আসনে জয়ী হয় বিজেপি, আর কংগ্রেস ফেরে শূন্য হাতে। মাত্র 4.26% ভোট পায় দলটি। এবারের নির্বাচনে কে জিতবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আম আদমি পার্টির কেজরিওয়ালের ওপর রয়েছে দুর্নীতির অভিযোগ। আবার লোকসভা নির্বাচনেও তেমন একটা সুবিধা করতে পারেনি দলটি। অন্যদিকে গত 2 বিধানসভা নির্বাচনে একটিও আসনে জয় পায়নি কংগ্রেস। আর বিজেপির ভরসা এবার নরেন্দ্র মোদী। অনেক বিশ্লেষক মনে করছেন দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ও বিজেপির ফল নির্ভর করবে কংগ্রেসের ভোট টানার ওপর। কংগ্রেস অন্তত 20টি আসনে 12 থেকে 15% ভোট পাওয়ার আশা করছে। বিরোধী দলটি 15%-এর বেশি ভোট পেলে আম আদমির অরবিন্দ কেজরিওয়ালের জন্য তা হবে সংকটের। অন্যদিকে কংগ্রেস যদি 10%-এর কম ভোট পায়, তাহলে আবারও দিল্লির মসনদে বসার স্বপ্ন ভঙ্গ হবে বিজেপির। ভোটে জিততে কেজরিওয়ালের দল গুরুত্ব দিচ্ছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং নারীদের জন্য বাস ভাড়া মওকুফ সহ অর্থনৈতিক উন্নয়নে। বিজেপির প্রতিশ্রুতিতে রয়েছে নারীদের নানা সুযোগ সুবিধা, বয়স্ক ভাতা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ সহ নানা বিষয়। দিল্লির মসনদে কোন দলকে দেখতে চান তা নিয়ে জনসাধারণের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিজেপির ভারতীয় জনতা পার্টিকে দেখতে চান দিল্লির শাসক হিসেবে, আবার অনেকে বেকারত্ব ও বৈষম্য দূর করতে ক্ষমতায় চান কংগ্রেসকে। কেজরিওয়ালের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। যখনই কোনো সত্যিকারের নেতা নির্বাচনে লড়েন, তাকে এ ধরনের সংগ্রামের মুখোমুখি হতে হয়। রাহুল গান্ধীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি গভীর বোঝাপড়া রয়েছে এবং তিনি দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য এসব বিষয়ে জোর দিচ্ছেন। এগুলোই দেশের প্রকৃত সমস্যা। দিল্লির বিধানসভা ভোটের ফল প্রকাশ হবে রোববার। রাইসা জান্না, সময় সংবাদ। আয়ারল্যান্ডের সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয় তার অধিকাংশই গ্রামীণ সড়কে। তাই আগামী 7 ফেব্রুয়ারি থেকে গ্রামের রাস্তার গতিসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বসানো হচ্ছে কয়েক হাজার স্পিড ক্যামেরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। 2030 সাল নাগাদ সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার অর্ধেকে ও 2050 সাল নাগাদ তা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে আয়ারল্যান্ডের। গত বছর সড়ক দুর্ঘটনায় দেশটিতে 174 জনের মৃত্যু হয়। আয়ারল্যান্ডের সড়ক নিরাপত্তা বিভাগ ও ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সেফটি কাউন্সিল ইটিএসসির প্রতিবেদন অনুযায়ী মোট দুর্ঘটনার 67% ঘটে গ্রামীণ সড়কে। তাই গ্রামের রাস্তায় চলতি মাসের 7 তারিখ থেকে আগের গতিসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ নিয়ম যেন কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য বসানো হচ্ছে ক্যামেরা, জোরালো করা হচ্ছে নজরদারি ব্যবস্থা। দেশটিতে গ্রামীণ সড়কের পরে দুর্ঘটনা বেশি হয় শহরে, আর সবচেয়ে কম দুর্ঘটনা হয় হাইওয়েতে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের। The Irish Road Safety Authority Ireland Vision Zero 2050 is a worldwide commitment to prevent all road deaths and all serious road injuries. রুরাল এরিয়াতে আঁকাবাঁকা রাস্তা রেগুলার ড্রাইভ করে ইউজ টু না, আর আমরা যেন রোড সেফটি অথরিটির এই নতুন রোড স্পট লিমিটকে স্বাগত জানাই।
সড়ক দুর্ঘটনায় গত 5 বছরে প্রায় 1000 মানুষ মারা যায় আয়ারল্যান্ডে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গ্রামীণ সড়কে মৃত্যুর 3য় সর্বোচ্চ স্থানে আছে দেশটি। সড়ক দুর্ঘটনায় কমছে না মৃত্যুর হার। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে যে পরিবর্তন করা হচ্ছে এবং আগামী বছরগুলোতেও যেসব পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে তার জন্য দরকার সবার সচেতনতা। গতি কমালে বাঁচবে জীবন, মনে রাখতে হবে জীবন একটাই। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হয়েছে বাস্ট্রোনমি নামের বিশেষ এক ধরনের রেস্তোরাঁ। চলন্ত বাসে বসে খাবার খেতে খেতে পর্যটকরা দেখতে পাবেন ব্যয়বহুল শহরটির সৌন্দর্য। বিশাল অট্টালিকা, অত্যাধুনিক ও বিলাসবহুল জীবনযাপনের জন্য সুপরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এবার শহরটিতে নতুন আরেকটি আকর্ষণীয় ব্যবস্থা চালু হয়েছে পর্যটকদের জন্য। দ্বিতল বাসকে রূপ দেয়া হয়েছে রেস্তোরাঁয়। এখানে বসে শহর দেখতে দেখতে মজাদার খাবার উপভোগ করতে পারবেন ঘুরতে আসা পর্যটকেরা। বাসের মধ্যে চলমান এই রেস্তোরাঁর নাম দেয়া হয়েছে বাস্ট্রোনমি। এতে থাকবে আরামদায়ক পরিবেশ, সুন্দর গান, সুস্বাদু খাবার ও পানীয়। এসবের পাশাপাশি শহরটির আকর্ষণীয় স্থানের দৃশ্য উপভোগ করা যাবে। একই সঙ্গে 2 ধরনের অভিজ্ঞতা পাওয়ার এই বিষয়টি পর্যটকদের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। আমি এখানে 3 বছর ধরে বাস করছি। দুবাইকে বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বলবো এই অভিজ্ঞতাটি নেয়ার জন্য। তবে শহরটিতে যানজটের সমস্যা থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এই বিষয়টি। বাস্ট্রোনমি এর আগে জনপ্রিয় পর্যটন আকর্ষণ নগরী লন্ডন ও নিউ ইয়র্কে চালু হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। একসময় আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র ইয়েমেনের প্রাচীন বন্দরনগরী এডেন আজও ধরে রেখেছে ঐতিহ্যবাহী লবণ উৎপাদনের খ্যাতি। শতাব্দী প্রাচীন এই শিল্প শুধুমাত্র অর্থনীতির চালিকা শক্তি নয়, বরং এডেনের সংস্কৃতি, ঐতিহ্য এবং কঠোর পরিশ্রমী শ্রমিকদের এক অনন্য পরিচয় বহন করে। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এর লবণ জনপ্রিয়তা পেয়েছে। ইয়েমেনের এডেন উপকূলের আল মামলা অঞ্চলে বিস্তৃত লবণ হ্রদ এখনও টিকে আছে ঐতিহ্যের সাক্ষী হয়ে। প্রতি বছর এখান থেকে উৎপাদিত হয় প্রায় 40,000 থেকে 45,000 টন লবণ। সূর্যের প্রখর তাপে সমুদ্রের পানি ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে লবণের স্ফটিক তৈরি করে, যা শ্রমিকদের দক্ষ হাতে সংগ্রহ করা হয়। কোনো রাসায়নিক ব্যবহার ছাড়া পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সম্পন্ন করা হয়। স্থানীয় শ্রমিকরা যুগের পর যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে এই প্রাকৃতিক লবণ আহরণের কৌশল শিখিয়ে আসছেন। প্রথম ধাপে পানি বাষ্পীভূত হতে প্রায় 3 মাস সময় লাগে। এ সময়ের মধ্যে পানির ঘনত্ব বৃদ্ধি পায় এবং তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এরপর আমরা লবণ সংগ্রহ করি ও স্তূপাকারে সাজাই। এরপর 1 থেকে 2 মাস সময়ে লবণ নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা হয়। তারপর পরবর্তী ধাপ আরও 3 মাস ধরে চলে। 1886 সালে ভারতীয় একটি কোম্পানির হাত ধরে শুরু হয়েছিল লবণ উৎপাদন শিল্পের পথ চলা। পরে 1923 সালে ইতালীয় একটি প্রতিষ্ঠান এর পরিচালনার দায়িত্ব নেয়। এরপর চীনা একটি কোম্পানির হাত ঘুরে 1973 সালে এটি ইয়েমেনি সরকারের মালিকানায় আসে। আজও এখানকার 72টি বৃহৎ লবণ হ্রদে চলে প্রাকৃতিক উপায়ে লবণ আহরণের কাজ। এডেনের লবণ শুধুমাত্র স্থানীয় বাজারেই নয়, আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়তা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এর উৎকৃষ্ট মানের জন্য ব্রোঞ্জ ও স্বর্ণ পদক প্রদান করেছে। প্রাকৃতিকভাবে উৎপাদিত এই লবণ শিল্প এডেনের অর্থনীতির মূল ভিত্তিগুলোর একটি। 100 বছর পুরনো এই শিল্প আজও টিকে আছে ঐতিহ্য ও কারিগরি দক্ষতার প্রতীক হয়ে। ভবিষ্যতেও এডেনের গৌরব ধরে রাখবে বলে আশাবাদী সেখানকার শ্রমিকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সবচেয়ে দামি বাদ্যযন্ত্রের রেকর্ড ভাঙতে যাচ্ছে 300 বছরের বেশি পুরনো একটি বেহালা। নিউ ইয়র্কের সোদাবির নিলামে তোলা বেহালাটির ব্যতিক্রমী নির্মাণশৈলীর সঙ্গে সংরক্ষণ প্রক্রিয়াতে হয়ে উঠেছে অনন্য। বিখ্যাত শিল্পীদের হাত ঘুরে আসায় অমূল্য সম্পদে পরিণত হয়েছে বেহালাটি। বিখ্যাত বেহালা নির্মাতা আন্তোনিও স্ট্র্যাডিভারির তৈরি একটি বেহালা উঠতে যাচ্ছে নিউ ইয়র্কের সোদাবি নিলামে। হোয়াকিম মা স্ট্র্যাডিভারিয়াস নামের এই বেহালাটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান সঙ্গীত যন্ত্র। সোদাবি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে বেহালাটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে $1,80,00,000, যা ছাড়িয়ে যাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাদ্যযন্ত্র লেডি ব্লান্টের দাম। 2011 সালে $1,59,00,000 বিক্রি হওয়া বেহালাটিও ইতালীয় কারিগর স্ট্র্যাডিভারিরই তৈরি।
সোদাবির প্রধান মেরি ক্লোদিয়া হিমেনেজ জানান 1714 সালে তৈরি হলেও এটি এখনো সময়ের সেরা বেহালা। এর নির্মাণ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। এটিও স্ট্র্যাডিভারির সোনালী যুগের উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময় তিনি তার শিল্পকে পরিপূর্ণতার পর্যায়ে নিয়ে যান। তিনি বেহালার আকৃতি পরিবর্তন করেন, কাঠামোগত পরিবর্তন করেন এবং সর্বোচ্চ মানের শব্দ তৈরির কৌশল পুরোপুরি আয়ত্ত করেন। আর এজন্য স্ট্র্যাডিভ্যারিয়াস বেহালাগুলো সবচেয়ে বেশি মূল্যবান ও আকাঙ্ক্ষিত। বেহালাটির মালিকানার ইতিহাসও ব্যতিক্রমী। এর নামের সঙ্গে জড়িয়ে আছে বেহালাটির বিখ্যাত দুই মালিক জোসেফ হোয়াকিম এবং সি হনমার নাম। সোদাবি জানায় হাঙ্গেরীয় শিল্পী হোয়াকিম 1879 সালে বিখ্যাত ভায়োলিন কনসার্টো ইন ডি মেজরের প্রথম পরিবেশনায় ব্যবহার করেছিলেন এই বেহালা। এরপর 1969 সালে এই বেহালাটি সংগ্রহ করেন চীনা শিল্পী সি হনমা। তার মৃত্যুর পর বেহালাটি বোস্টনের নিউ ইংল্যান্ড কনজারভেটরিতে দান করে দেয় তার পরিবার। এখন কনজারভেটরি এটি নিলামে তুলছে এবং এর পুরো আয় শিক্ষার্থীদের বৃত্তির জন্য তহবিলে প্রদান করা হবে বলে জানিয়েছে তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিলিস্তিনিদের সরিয়ে গাজায় নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে বললেন ট্রাম্প, পুনর্নির্মাণের প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্র সফরের জন্য মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ। 13ই ফেব্রুয়ারি হতে পারে দ্বিপক্ষীয় বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।